নাসিরউদ্দিন পাটোয়ারি কি মিথ্যা কথা বলছেন কিছু? আপনার কি মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি এগুলো সব বানিয়ে বলছেন? বাংলাদেশে প্রত্যেক কেজি চালের এগেনস্টে 1 টাকা করে মিনিমাম চাঁদা পড়ে। ট্রেডিশনাল পলিটিক্সে আমরা মুক্তি পাবো না। তাসনিম যারা আপু করছে, সে বলছে মাইকিং করা যাবে না, শুরু করেছে, সে হয়তো পাস করবে না, বাট এই যে একটা চেঞ্জ আসছে। ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টকশো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইলিয়াস খান। আপনারা জানেন নির্বাচনের আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে। এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে যে 3টি দল, বড় দল এখন কাজ করছে, এর মধ্যে এনসিপি তরুণদের দল, বিশেষ করে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে এবং স্বৈরাচার পতনে যাদের বড় ভূমিকা ছিল বলে মনে করা হয়, তারা ইতিমধ্যে ম্যানিফেস্টো ঘোষণা করেছেন গত 23 তারিখ। অন্য দুটি দল বিএনপি এবং জামাত ইসলামী, তারা জামাত ইসলামী আজ এবং বিএনপি 6 তারিখ ম্যানিফেস্টো ঘোষণার কথা রয়েছে। এনসিপির ম্যানিফেস্টে আমরা একটি ভালো বিষয় দেখেছি, তারা অর্থনৈতিক বিষয়ে অনেক কথা বলেছে এবং তাদের কিছু প্ল্যানের কথা বলেছে। আমি যদি একটু পড়ে শুনে আপনাদের, যেমন বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট নিয়ে পলিটিক্যাল পার্টি তেমন কিছু বলেনি, কিন্তু এনসিপি একটা ডিটেইল প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এছাড়া ট্যাক্স, ব্যাংক, ইন্স্যুরেন্স, এলডিসি গ্র্যাজুয়েশন, বিনিয়োগ, পরিবেশ, ডাটা ট্রান্সপারেন্সি, ইনফ্লেশন, কারেন্সি, ইন্টারেস্ট রেট, গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট, নানা কিছু নিয়ে তারা কথা বলেছে। এসব বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমাদের স্টুডিওতে হাজির আছেন এনসিপির মুখ্য যুগ্ম সমন্বয়ক এবং ইনভেস্টমেন্ট ব্যাংকার আব্দুল্লাহ আল ফয়সাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকে টাইমস অফ বাংলাদেশকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আমি সূচনাতেই বলছিলাম যে এনসিপি অর্থনীতি বিষয়ে একটি ভালো ম্যানিফেস্টো দিয়েছেন এবং যতদূর আমি জানি এই ম্যানিফেস্টো তৈরির ক্ষেত্রে আপনার একটি বড় ভূমিকা ছিল। আপনি একটু যদি আমাদের বলতেন। দেখেন, বাংলাদেশ কিন্তু একটা নর্মাল সময়ের মধ্য দিয়ে এখন নাই। আপনি যদি একটু দেখেন যে আমরা আমাদের যেই 5ই অগাস্টটা হলো, এই 5ই অগাস্টকে আপনি যদি শুধুমাত্র একটা পলিটিক্যাল রেজিম চেঞ্জ হিসাবে দেখেন, বিষয়টা কিন্তু এরকম না। এই 5ই অগাস্ট হওয়ার পেছনে কিন্তু বড় ধরনের একটা ইকোনমিক ক্রাইসিসও ছিল। আপনি দেখবেন বাংলাদেশের ইনফ্লেশন 5ই অগাস্টের আগে কিন্তু 10% হয়ে গিয়েছিল। বাংলাদেশের কারেন্সি অলমোস্ট 40% আপনার ডেপ্রিসিয়েট করেছে। আমরা দেখছিলাম যে ব্যাংকিং সেক্টরের লিকুইডিটি খুব টাফ সিচুয়েশনে ছিল। অ্যাট দ্য সেম টাইম ফরেক্স রিজার্ভ কিন্তু আপনার $15 to $16 বিলিয়ন চলে আসছিল। সো এত বড় একটা ইকোনমিক টার্মোয়েলের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম, এবং আমরা অ্যাসিউম করছিলাম আমরা কি শ্রীলঙ্কা হয়ে যাব কিনা। সো ঠিক ওই মোমেন্টে কিন্তু এই 5ই অগাস্টটা হয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় ইয়েই ছিল কিন্তু আপনার ইকোনমিক রিফর্ম করা। সো আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সেগমেন্টে ভালো কাজ করেছে। এর মধ্যে আমরা যদি বলি, অন্তর্বর্তীকালীন সরকার আসার সময় মাত্র 16% আপনার $16 বিলিয়ন ফরেক্স রিজার্ভ ছিল, যেটা এখন $33 বিলিয়ন। সো আমাদের এক্সটার্নাল অ্যাকাউন্টটা এখন, এটা নিয়ে কিন্তু বলা হচ্ছে যে এখন কোনো নতুন প্রজেক্ট নেওয়া হচ্ছে না, বিশেষ করে এসব কারণে এই রিজার্ভটা বেড়েছে। হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা কারণ, বাট আপনাকে তো থ্যাঙ্কস দিতে হবে রেমিটেন্সওয়ালাদেরকে। তারা $32 বিলিয়ন বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছে। আপনি দেখেন হিস্ট্রিক্যালি বাংলাদেশে 4 বিলিয়ন আসে। এক বছরে $8 বিলিয়ন যে ইমপ্রুভমেন্টটা হয়েছে, এটা তো আপনি নেগলিজিবল করতে পারেন না বা এটাকে বাদ দিতে পারেন না। সো ফরেক্স রিজার্ভ বাড়ার পেছনে তো $8 বিলিয়ন শুধুমাত্র রেমিটেন্সেরই কারণেই হয়েছে। অ্যাট দ্য সেম টাইম এক্সপোর্ট বেড়েছে। আপনি যেটা বলছেন, ডেফিনেটলি আমাদের ইম্পোর্ট কমেছে, অ্যাট দ্য সেম টাইম ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট কমেছে। সো দ্যাট মিনস আমাদের ইনভেস্টমেন্ট লোকাল মার্কেটে কমেছে, এবং লোকাল মার্কেটে তো আমরা অনেক দিন ধরে একটা পাওয়ার সেক্টরে একটা বড় ধরনের ক্রাইসিস দেখছিলাম। এটা 2023-24 সালেও কিন্তু অনেকগুলো পাওয়ার প্ল্যান্টের ট্যারিফ যেটা দেওয়ার কথা গভর্নমেন্ট, ওটা দিতে পারছিল না। সো সব কিছু মিলিয়ে কিন্তু একটা হজবরল অবস্থায় ছিল। এবং এখনও এটা তো আপনি চাইলেই কিন্তু আপনার পাওয়ার সেক্টরের প্রোডাকশন একদিনে বাড়াতে পারবেন না। ইটস এ লং টার্ম গেম। আপনি কি এক্সিস্টিং আইপিপি মডেলেই যাবেন কি না, কুইক রেন্টালেই যাবেন কি না এখানে, বা নতুন কি পলিসিতে যাবেন, আপনার পাওয়ারের কস্টকে আগের মতোই রাখবেন কি না, সাবসিডিকে আগের মতোই থাকবে কি না। সো অনেক ধরনের ইস্যু আছে। সো যেগুলা যেই সব কিছু নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ম্যানিফেস্টোটা ছিল। সো আমরা যখন ম্যানিফেস্টোটা করব, তখন ইকোনমিক পার্টি যদি আমি স্পেশালি বলি, আমরা 4টা বড় প্রবলেম আইডেন্টিফাই করেছি বাংলাদেশের ক্ষেত্রে। নাম্বার 1 যে প্রবলেমটা আমরা আইডেন্টিফাই করেছি, সেটা হলো আপনার ট্যাক্স টু জিডিপি। বাংলাদেশের এই বছর ট্যাক্স টু জিডিপি মাত্র 6.53%,
এবং আপনার যেটা পুরো সাউথ এশিয়াতে এবং ওয়ার্ল্ড ওয়াইড আপনার ওয়ান অফ দ্য লোয়েস্ট। এখন আপনি চিন্তা করেন আমাদের বাজেট টু জিডিপি অ্যারাউন্ড 13%। দ্যাট মিনস আমাদের এখন 6% বা 7%-এর মতো গভর্নমেন্টের ভর্তুকি নিতে হচ্ছে, বা ব্যাংক থেকে লোন নিতে হচ্ছে, বাইরে থেকে লোন নিতে হচ্ছে। সো এই যে একটা লোন বেসড ইকোনমি আমাদের হয়ে গেছে, এইটাকে কিভাবে রেভিনিউ বেসড ইকোনমি করা যায়? আসলে এটা ডেফিনেটলি করা যায়। আপনি যদি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে, ইভেন পাকিস্তানেও কিন্তু ট্যাক্স টু জিডিপি 12%। আচ্ছা, সো কেন আমরা পারি না? সো এটা হলো প্রথম কোয়েশ্চেন আমাদের। সো এবং এট দ্য সেম টাইম আপনি দেখবেন বিএনপি বা জামাত হয়তো বা এখনও ডিটেল ম্যানিফেস্টো দেয় নাই, বাট জামাত আজকে দিবে। কিন্তু আমরা তো কিছু কথা শুনেছি অলরেডি তারেক রহমান বা শফিক রহমানের কাছ থেকে। তো তারেক রহমান যেটা বলেছেন যে ওনারা 5% অ্যালোকেশন করতে চান জিডিপির অন হেলথ। জামাত বলেছে এটা 6 থেকে 8% করবে। এগুলো কি বাস্তবসম্মত? আপনি চিন্তা করেন আমাদের জিডিপির মাত্র হচ্ছে আপনার ট্যাক্স টু জিডিপি যদি 6.5% হয়, তাহলে কিভাবে আপনি শুধু হেলথেই 5% দিবেন? সামনে আমরা জানি যে গভর্নমেন্ট এমপ্লয়ীদের স্যালারি বাড়াতে হবে, আপনার ইন্টারেস্ট এক্সপেন্স আছে বাজেটের অ্যারাউন্ড 15%। আপনি এই বিষয়টি কেমন দেখছেন, এই যে গভর্নমেন্ট স্যালারি, এমপ্লয়ীদের স্যালারি বাড়ানোর কথা বলেছে? দেখেন বাংলাদেশে এটা কিন্তু অনেক বড়, ধরুন 14 লাখ কম বেশি গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, হ্যাঁ। কিন্তু এর প্রভাব তো পুরো দেশে পড়বে, অন্যান্য জব যারা করে। ডেফিনেটলি, মানে আমি বেড়ে যেতে পারে। এটা আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, আমি রিসেন্টলি একটা ফেসবুক পোস্টও দিয়েছি এটা নিয়ে, যে রিস্ক ফ্রি রেট ক্যানট বি হায়ার দেন রিস্কি রেট। মানে কি আপনার যারা গভর্নমেন্ট জব করে এটা কিন্তু সিকিউরড জব অলমোস্ট, আর যারা প্রাইভেট জব করে ওইটা কিন্তু সিকিউরড না। সো আনসিকিউরড জব থেকে সিকিউরড জবের যদি স্যালারি অনেক বেশি হয়ে যায়, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে আমরা সাস্টেন করাতে পারবো কিনা, এটা নিয়ে একটা বড় কোয়েশ্চেন আসবে। সো এই পয়েন্টেও কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জ আছে। সো আমাদের যে নেক্সট গভর্নমেন্ট আসবে, তার যে বাজেট ডেফিসিট থাকবে, এবং সেই যে এত ধরনের ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, বিভিন্ন ধরনের কার্ডের আমরা কথা শুনছি, আমরা হেলথ কেয়ারের অ্যালোকেশনের কথা শুনছি, এডুকেশনের কথা শুনছি, এইটা কি আসলে ফিজিবল কিনা একটা ইকোনমিকে রান করার মতো? এই কোয়েশ্চেনটা এনসিপি প্রথম রেজ করেছে। আমরা শুধু রেজই করি নাই, আমরা এখান থেকে কিভাবে ট্যাক্স টু জিডিপিকে 12%-এ নিয়ে যাব, আমরা একটা ডিটেল এক্সপ্লেনেশন আমাদের ম্যানিফেস্টোতে দিয়েছি। সম্ভব? আসলে ডেফিনেটলি সম্ভব। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। গভর্নমেন্ট একবার ইএফডি কার্ড চালু করলো, মানে ব্যাট কালেকশন করবে। তো মিষ্টির দোকানে আপনি যদি কার্ডে কিনেন, তাহলে আপনার কাছ থেকে নিচ্ছে 1000 টাকা কেজি মিষ্টি, আর যদি ক্যাশ টাকায় কিনেন 750 টাকা নিচ্ছে। প্রবলেমটা তাহলে কোথায় দেখেন? প্রবলেমটা হলো ক্যাশ বেস ইকোনমিতে। আচ্ছা, আপনি দেখেন বাংলাদেশের কর্পোরেটগুলো অনেক বড় বড় এফএমসিজি কোম্পানিজ আছে, তাদের সেলস 5000, 6000, 8000, 10,000 কোটি টাকা, তারা সেলস দেখায় 1000, 2000 কোটি টাকা সেলস। তারা ততটুকুই দেখাচ্ছে যেটা আপনার ব্যাংক বেস ট্রানজ্যাকশন হচ্ছে, আর যেটা ক্যাশ বেস ট্রানজ্যাকশন হচ্ছে ওটা তো তারা দেখাচ্ছে না। কারণ ওটা দেখালে তার রেভিনিউ রিকগনিশন করতে হবে, তার প্রফিট বাড়বে, ওই প্রফিটের উপর ট্যাক্স দিতে হবে। সো এই যে একটা ক্যাশ বেস ইকোনমি আমাদের এখানে করা হয়েছে, এইটাকে আস্তে আস্তে আমাদের রিডিউস করতে হবে, এই ক্যাশের উপর ডিপেন্ডেন্সিটা কমাতে হবে। তাহলে অটোমেটিক্যালি আমরা কি বাড়াতে পারবো? আপনার ট্যাক্স বাড়াতে পারবো। এইটা আমাদের একটা প্রপোজাল। এই মাধ্যমে আমরা বলেছি যে শুধু এইটা করে আমরা 40,000 কোটি টাকা এডিশনাল ট্যাক্স বাড়াতে পারবো। জাস্ট এই পয়েন্টে যদি আমরা কাজ করতে পারি। এটা কি ইমপ্লিমেন্ট করা সম্ভব? ডেফিনেটলি সম্ভব। আপনি পৃথিবীতে দেখেন, চায়নাতে এখন অলরেডি সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি কাজ করছে। পৃথিবীর অনেক দেশ সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি নিয়ে কাজ করছে। আপনি বাংলাদেশের স্টোরি দেখেন, বিকাশের স্টোরিটা দেখেন, প্রায় বাংলাদেশে মানে 52% মানুষ এখনো আনব্যাংকড, কিন্তু বিকাশ ইউজ করছে 8 কোটি মানুষ। সো এই যে স্টোরিগুলো আছে, এই স্টোরি দিয়েই তো আপনার সম্ভব। মানে এখানে দেখা যাচ্ছে যে আমাদের ইন্টারনেট পেনিট্রেশন অনেক বাড়ছে, স্মার্টফোন পেনিট্রেশন বাড়ছে। সো এই যে মানুষজনের মধ্যে ইন্টারনেট পেনিট্রেশন বাড়ছে, আপনি কেন ক্যাশলেসে যেতে পারবেন না? এটা কিন্তু অসম্ভব না। এটার জন্য একটা ডিটেল পরিকল্পনা আমাদের প্রয়োজন। এটা হলো আমাদের একটা পয়েন্ট ছিল। আরেকটা পয়েন্ট ছিল, আপনি দেখেন যে বাংলাদেশে অ্যাজ পার বিবিএস, বাংলাদেশ বোর্ড অফ স্ট্যাটিস্টিক্স, যে 6,90,00,000 মানুষ কর্মসংস্থান বা কর্মজীবী। এই কর্মজীবী মানুষের মধ্যে এই বছর জানুয়ারি পর্যন্ত মাত্র 40 লাখ মানুষ ট্যাক্স রিটার্ন সাবমিট করেছে। তাহলে দেখেন 6,90,00,000 মানুষ যদি আপনার কর্মজীবী হয় বা এমপ্লয়েড হয়, মাত্র 40 লাখ মানুষ কিভাবে আপনার ট্যাক্স দিবে? সো এখানে কিভাবে ট্যাক্সটাকে নিয়ে আসা যায়? তো আমরা দেখেছি দুইভাবে নিয়ে আসা যায়। একটা হলো আপনি কি করতে পারেন, পানিশমেন্ট দিতে পারেন, আর এটা হলো পজিটিভ মোটিভেশন দিতে পারেন। এখন ধরেন বাংলাদেশে 4.5 কোটি পজিটিভ মোটিভেশন কেমন? আমরা এখানে আসছি। দেখেন বাংলাদেশে 4.5 কোটি ফ্যামিলি আছে, এরা ইলেকট্রিসিটি ইউজ করে,
এখন আপনি কি করবেন? আপনি যদি সবার ইলেকট্রিসিটির ডেটা নেন অ্যাজ এ গভর্নমেন্ট, আপনি নিতে পারেন আপনার ডেসকো, ডেসা, এটা তারপরে একদম পল্লী সোজা। বিদ্যুৎ সবার কাছেই তো আছে। তো আপনি দেখবেন যে ফ্যামিলিতে বিদ্যুতের কনজাম্পশন বেশি, মানে কি তারা একটু হয়তো ধনী, কারণ এসি তার ঘরেই থাকবে যে যার টাকা আছে। নর্মাল মানুষ তার এসি লাগাবে না। সেটাই। সো আপনি দেখেন আইডেন্টিফাই করতে পারছেন কিন্তু যে কোন ফ্যামিলিটা কীরকম আর্নিংসে আছে, ওইখান থেকে কিন্তু আপনি ট্যাক্সটা নিয়ে আসতে পারেন। এটা একটা বড় পয়েন্ট ছিল আমাদের, সে ইউটিলিটির সাথে কানেক্ট করা। এবং প্রথম বছর যারা ট্যাক্স দিতে আসবে তাদের যদি মিনিমাম ট্যাক্সে তারা পড়েন, তাহলে তারা যেই ট্যাক্সটা দিবে এটা গভর্নমেন্ট প্রথম 3 বছর তাদেরকে ক্যাশ বেস হিসেবে দিয়ে দিবে। সো ওই যে তাদেরকে আমি নিয়ে আসতেছি ইকোনমিতে, ফর্মাল ইকোনমিতে, এইটার থ্রুতে 3 বছর পর থেকে আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন। তো চমৎকার প্ল্যান, বাট আপনার জোট বা আপনাদের দল যদি ক্ষমতায় না আসে, অন্য জোট বা অন্য দল যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে কি সেই দলকে আপনার সহযোগিতা করবে? ডেফিনেটলি। আমরা দেখেন আমাদের যে জোটটা হয়েছে এটা কিন্তু কোনো আদর্শিক জোট না। এটা আপনি যদি দেখেন যে এনসিপির যেই আমরা এবং এই জোটের বিরুদ্ধে যারা বলেছিলেন এর মধ্যে আপনি একজন। জি হ্যাঁ। সো আমরা যে সেন্ট্রিস্ট পলিটিক্সের কথা বলে এসেছি এখানে, আমাদের এখন জোটটা কিন্তু সেন্ট্রিস্ট না। সো আমরা আমাদের কম বেশি অনেকেরই এইটা নিয়ে অনেক দুঃখ আছে, আমাদের অনেক কষ্ট আছে, কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে বা দেশের সাথে আমাদের কাজ করতে হবে। এবং আমরা যেটা বিশ্বাস করি যে এই জোট থেকে এনসিপির হয়তো বা 8 থেকে 10 জন মিনিমাম আমাদের সংসদে যাবে। মিনিমাম, দিস দ্য বেয়ার মিনিমাম নাম্বার, আরও বেশিও যেতে পারে যদি মানুষ আমাদেরকে সমর্থন দেয় বা জোটকে সমর্থন দেয়। তো এই যে নেতাগুলো বের হয়ে আসবে তাদের থ্রুতে আমরা এই কথাগুলো বলাবো বা আমরা কন্টিনিউয়াসলি পুশ করব। কারণ এই দেশ কিন্তু আপনার 2001 সালের অবস্থায় নাই, 2008 সালের অবস্থায় নাই। রিফর্ম ছাড়া এই দেশ চলবে না। সো এইটা আমাদের প্রথম পয়েন্ট। এবং আপনারা ইন্টারেস্টিংলি দেখবেন যে ঢাকা, মানে আমরা শুধু যে ট্যাক্স এইভাবে বাড়াবো এটা বলি নাই, আমরা বলেছি যে আপনার ঢাকা শহরে যেই পরিমাণ বাড়ি আছে এবং যেই পরিমাণ ভাড়াটিয়ারা ভাড়া দিচ্ছে, এগুলো সব ক্যাশ বেস। সো বাড়িওয়ালারা কি ওইটার ট্যাক্স দিচ্ছে? দিচ্ছে না, দিচ্ছে না। আপনি যদি এই ডেটাবেসটাকে ডিজিটালাইজ করতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন? আপনি কিন্তু প্রপার্টি ট্যাক্স নিয়ে আসতে পারবেন। আমাদের প্রবলেমটা কি দেখেন, আমরা হচ্ছে যখন একটা ল্যান্ড বা ফ্ল্যাট বাইসেল করি, আমাদের প্রায় 9 থেকে 13% মতো ট্যাক্স দিতে হয়। সো সবাই বাইসেলের সময় কি করে? প্রাইসটা কম দেখায়। আপনি একটা ফ্ল্যাট কিনতে যাবেন 1 কোটি টাকা দিয়ে, দেখাবেন 40 লাখ টাকা, ওই 40 লাখের উপর আপনি ট্যাক্স দিবেন। তাহলে প্রবলেমটা কি হচ্ছে যে ওরা ওইখানে চিট করছে, বিকজ আপনার ট্যাক্স রেট ইজ হাই। আমরা বলছি আমরা ট্রান্সফারের সময় ট্যাক্সটা কমিয়ে দিব আমাদের ইকোনমিতে, বাট আমরা এই যে রিকারিং যে ইনকাম যেটা আপনি বাড়ি ভাড়া হিসাবে পাচ্ছেন ওইটার উপর আমরা ট্যাক্স বসাবো। তাহলে দেখেন আপনি কত বড়, ঢাকা শহরে কত মানুষ থাকে, অ্যারাউন্ড 3 কোটি মানুষ, 66 লাখ সরকারি হিসেবে। হ্যাঁ, সো আরও বেশি থাকে ডেফিনেটলি। সো এই যে মানুষগুলো থাকে, আমরা যদি একটা ফ্যামিলিতে 4 জনও ধরি অন অ্যান অ্যাভারেজ, তাও তো 1 কোটি ফ্যামিলি আছে। পৃথিবীর জনসংখ্যার দিক থেকে ঢাকা এখন দ্বিতীয় বৃহত্তম শহর। হ্যাঁ, এখন দেখেন 1 কোটি মানুষ তো অন অ্যান অ্যাভারেজ, আমি একবারে লোয়ার ক্লাস আপার ক্লাস মিলেও যদি বলি 10,000 টাকা করে রেন্ট দিচ্ছে মাসে মিনিমাম। আমি শুধু ঢাকা শহরের কথা বলছি। তাহলে মান্থলি আপনার কত টাকার রেন্ট বাড়িওয়ালারা পাচ্ছে, ওটার উপর কত % ট্যাক্স আপনি নিয়ে আসতে পারছেন? আমি শুধু ঢাকা বললাম, চিটাগং আছে, সিলেট আছে, বড় শহরগুলো আছে, জেলা শহরগুলো আছে। সো ওইখানেও কিন্তু আপনি এই ডেটাবেসটা যদি করতে পারেন, আপনি কিন্তু বড় একটা ট্যাক্স কালেকশন করে সময় নিতে পারেন। সাপেক্ষ, বাট করা অসম্ভব। অসম্ভব নয় তো। জি জি জি। সো আমরা বলছি যে 2,30,000 কোটি টাকা আপনি এডিশনাল ট্যাক্স আপনার ইকোনমিতে নিয়ে আসতে পারবেন যদি আপনি প্রপারলি প্ল্যান করতে পারেন। অটোমেটিক্যালি আপনার ট্যাক্স টু জিডিপি আমরা রাজনীতি পাশে রেখে আজকে একটু ইকোনমিক বিষয়ে আলোচনা করি। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের শেয়ার বাজার অবস্থা ভালো না। হ্যাঁ, এবং অনেক মানুষ আত্মহত্যা পর্যন্ত করেছে শেয়ার বাজারে পুঁজি হারিয়ে। শেয়ার বাজার নিয়ে আপনাদের পরিকল্পনা কি? দেখেন, শেয়ার বাজার নিয়ে আমরা একটা ডিটেলস পরিকল্পনা দিয়েছি। শেয়ার বাজারের 2টা সাইড, একটা হলো ডিমান্ড আর একটা সাপ্লাই। আমাদের এখানে 2টা সাইডে প্রবলেম। একটা হলো ডিমান্ড সাইডেও প্রবলেম, যে আমাদের এই মার্কেটটা রিটেল ড্রিভেন, আর সাপ্লাই সাইডের প্রবলেম হচ্ছে আমরা কোয়ালিটি কোম্পানিদেরকে আইপিওতে বা মার্কেটে নিয়ে আসতে পারি নাই। সো 2 জায়গায় কিন্তু আমাদের কাজ করতে হবে, এবং এনসিপি 2টা জায়গায় সলিউশন দিয়েছে। সো আমি যদি সাপ্লাই থেকে শুরু করি, সাপ্লাইয়ে দেখবেন যে বাংলাদেশে অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি লিস্টেড না, যেমন ইউনিলিভার লিস্টেড না, নেসলে লিস্টেড না, বা অনেক বড় বড় গ্রুপ অফ কোম্পানিজের ভিএটি লিস্টেড, হ্যাঁ না? ভিএটি লিস্টেড, হ্যাঁ। অনেক বড় বড় গ্রুপের আন্ডারে যে কোম্পানিগুলো আছে ওরা লিস্টেড না, যেমন টিকে গ্রুপের একটা সিমেন্ট কোম্পানি মাত্র লিস্টেড, এর বাইরে কোনো লিস্টেড নাই। সিটি গ্রুপের ভালো কোনো কোম্পানি লিস্টেড নাই।
এই তারপর আকিজের কোনো কোম্পানি লিস্টেড নাই, তারপরে হচ্ছে আপনার একে খানের কোনো কোম্পানি লিস্টেড নাই। আপনি যদি দেখেন যে এই যে বড় বড় যারা মানে আমাদের দেশের মেজর যারা বিজনেস করছে তারা কেউ লিস্টেড না। এটার পেছনে দুইটা কারণ আমরা আইডেন্টিফাই করেছি যে আমাদের এখানে লিস্টেড কোম্পানিগুলোর থেকে নন লিস্টেড কোম্পানি ট্যাক্স ডিফারেন্সিয়েট মাত্র 5%। বাট এই 5% কিন্তু অনেক। আপনি যদি চিন্তা করেন লেটস সে একটা কোম্পানির 100 কোটি টাকা ট্যাক্স প্রফিট বিফোর ট্যাক্স, সে যদি 5% সেভিংস পায় 5 কোটি টাকা সেভিংস হয়, তাহলে কেন সে মানে মার্কেটে লিস্টেড হচ্ছে না? এই কোশ্চেনটা হলো প্রথম কারণ হচ্ছে না, হাউ ডু থিংক? কারণ ওই যে ওইখানেই যাবেন আপনি, আপনার ইকোনমি ক্যাশ বেস হওয়ার কারণে আপনি তো রিপোর্টিংয়ে কি করছেন না, রেভিনিউটাই দেখাচ্ছেন না। আচ্ছা, সো রেভিনিউ না দেখানোর কারণে কি হচ্ছে, আপনার প্রফিটও কম দেখাচ্ছেন, ট্যাক্স তো অটোমেটিক্যালি কম দেখাতে হচ্ছে। আপনার দেখানোর কথা 100 কোটি টাকা প্রফিট বিফোর ট্যাক্স, আপনি দেখাতে পারছেন মাত্র 10 কোটি টাকা প্রফিট বিফোর ট্যাক্স। এখন আপনার যদি 27.5% ট্যাক্সও দিতে হয়, আপনাকে মাত্র 2,75,00,000 টাকা ট্যাক্স দিতে হবে। আর 100 লিস্টেড কোটি হলে তো অনেক। আপনাকে 10 কোটি টাকা ট্যাক্স দিতে হবে, ইভেন ইফ ইউ ট্যাক্স ইট লোয়ার। মানে আমাদের পয়েন্টটা আপনারা মনে হয় বুঝেছেন। সো আমাদের প্রথম প্রবলেম হচ্ছে ক্যাশ ইকোনমি। সো এই ক্যাশ বা ইনফর্মাল ইকোনমিটাকে যত বেশি ফর্মাল করা যাবে আপনি এখানে লিস্টিং করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আমরা বলেছি যে গভর্নমেন্ট ওন্ড অনেকগুলো কোম্পানি আছে বাংলাদেশে যেগুলো হচ্ছে প্রফিটেবল। যেমন আপনি দেখবেন ইউনিলিভার বা নেসলেতেও কিন্তু গভর্নমেন্টের শেয়ার আছে। আচ্ছা, সো এই যে শেয়ার, গভর্নমেন্টের শেয়ার, দেখেন আমাদের দেশের গভর্নমেন্ট কী করে, তার যে বাজেট ডেফিসিট সেটা সে কোথায় থেকে টাকা নিচ্ছে? ব্যাংক থেকে ট্রেজারি ইস্যু করে টাকা নিচ্ছে। কিন্তু সে চাইলে কি করতে পারতো, তার যেই প্রফিটেবল কোম্পানিগুলো আছে এগুলো মার্কেটে তার শেয়ার বিক্রি করে সে কী করতে পারতো, ফাইন্যান্সিং করতে পারতো। তাহলে গভর্নমেন্টের যে বাজেটের 15% টাকা শুধুমাত্র ইন্টারেস্ট পেমেন্ট করতে চলে যাচ্ছে, এটাও কিন্তু আপনি কমাতে পারতেন। সো দেখেন এই যে গভর্নমেন্টের একটা ইনএফিসিয়েন্সি একবার শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে রিডিউস করতে হবে, তাহলে আমরা সাপ্লাই সাইডটা ডেভেলপ করতে পারবো। আর ডিমান্ড সাইডটা ডেভেলপ কীভাবে করবেন? বাংলাদেশে মানে ইন্ডিয়াতে যদি আপনি দেখেন, ইন্ডিয়াতে শেয়ার মার্কেটের সবচেয়ে বড় বায়ার হচ্ছে মিউচুয়াল ফান্ড। আচ্ছা, আর বাংলাদেশে কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটাই আমরা ডেভেলপ করতে পারি নাই। এখানে কিছু অনেকে কারচুপি করেছে, অনেকে রেগুলেটরি যেই আপনার লোভলসগুলো ছিল এগুলোকে ইউজ করে টাকা পয়সা নিয়ে চলে গেছে। বাট এই মার্কেটটাকে ডেভেলপ করা এখনও সম্ভব, কিন্তু এখানে কিছু ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট দরকার, এইটা আমরা বলেছি এখানে। এছাড়া দেখেন প্রভিডেন্ট ফান্ড থাকে, পেনশন ফান্ড থাকে, প্রত্যেকটা কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড আছে, আপনি যত বড় বড় কোম্পানিতে যান। কিন্তু আমাদের যেই ইনভেস্টমেন্ট লটা আছে বা আমার ট্রাস্ট অ্যাক্ট আছে বা কোম্পানি অ্যাক্ট আছে বা লেবার অ্যাক্ট আছে, ওইখানে অনেক কিছু লিমিট করে দেওয়া হয়েছে যে একটা প্রভিডেন্ট ফান্ড তার ফান্ডের ম্যাক্সিমাম মাত্র হচ্ছে 15% ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে পারবে। ও সো এই যে লিমিট করে দেওয়াগুলা এখানে মানে রেটিংয়ের উপর বেস করে না, এইটা একটা প্রবলেম। সো আপনি যদি বলে দিতেন যে AAA রেটেড কোম্পানিতে ইউ ক্যান ইনভেস্ট, লাইক লেটস সে স্কয়ার ফার্মা বা ম্যারিকো বা বিএটি একটা বন্ড ইস্যু করলো, তাহলে যদি এই পেনশন ফান্ডগুলো ইনভেস্ট করতে পারতো তাহলে তো মার্কেটটা অটোমেটিক্যালি ডেভেলপ হতো। সো এখানে আমরা এনসিপি বলেছি যে আমরা মার্কেটের বাংলাদেশের কারেন্ট মার্কেট ক্যাপ টু জিডিপি এখন মাত্র 11.5%, এটাকে আমরা 50%-এ নিয়ে যেতে চাই। কীভাবে নিব? দেখেন বাংলাদেশের গভর্নমেন্টের যখন ট্রেজারিটা 2023 সালে লিস্টিং হলো, প্রথম ট্রেজারিটা ট্রেড হওয়া শুরু হলো, বাংলাদেশের মার্কেট ক্যাপ টু জিডিপি ছিল 5.5%, ওইখান থেকে 1 লাফে কিন্তু 11.5-তে চলে গেছে। সো এই যে গভর্নমেন্ট সেক্টরে সেভিং সার্টিফিকেট থাকে, ওই সেভিং সার্টিফিকেটটাও যদি আমরা লিস্টিং করে দিতে পারি। এখন প্রবলেমটা কী হয়েছে, ধরেন আপনি 5 বছরের জন্য একটা সেভিং সার্টিফিকেট কিনলেন, আপনি এর আগে ভাঙাতে গেলে আপনাকে লস দিতে হয়। কিন্তু এটা যদি মার্কেটে ট্রেড করতেন, আপনার কালকে ধরেন আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনার টাকা দরকার, আপনি সেভিং সার্টিফিকেটটা সেল করে কোথায় যেতে পারতেন? আপনি হসপিটাল চলে যেতে পারতেন। তাহলে সেভিং সার্টিফিকেটটা লিস্ট করলে বাংলাদেশের মার্কেটকে 5% বেড়ে যাবে জাস্ট একদিনে, তাহলে আমাদের 16% হলো। এর বাইরে যদি আমি সরকারি ভালো ভালো কোম্পানিগুলোকে নিয়ে আসতে পারি তাহলে আরও 5% বাড়বে, 21% হবে। আমি যখন আমার ডিমান্ড সাইডটা স্ট্রং করতে পারবো, আমার প্রভিডেন্ট ফান্ড ইনভেস্টমেন্ট ঠিক হবে, আমার ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ইনভেস্টমেন্ট ঠিক হবে, আমার ব্যাংকের ইনভেস্টমেন্ট ঠিক হবে, আমার মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট ঠিক হবে, আমার এখানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড থাকবে, আমার এখানে হেজ ফান্ড থাকবে। সো এই যে ডিমান্ড সাইডটা যদি আমি প্রপারলি পুশ করতে পারি তাহলে এই মার্কেটটাও ডেভেলপ হবে। আপনি দেখেন বাংলাদেশের কোম্পানিগুলো ব্যাংক থেকে লং টার্ম ফাইন্যান্সিং নিচ্ছে, এই কারণে কি হচ্ছে, ব্যাংক রান হচ্ছে, মানুষ ব্যাংকে যাচ্ছে টাকা পাচ্ছে না, কারণ কি ব্যাংক ইনভেস্ট করেছে
5 বছর 7 বছরের জন্য, আর ডিপোজিট নিয়েছে 3 মাসের জন্য। সো এই যে ব্যালেন্স শিটে একটা মিসম্যাচ হয়েছে, এখন ব্যাংকের কাছে টাকা চাইতে গেলে সে টাকা দিতে পারে না। So ডিজাস্টার হচ্ছে এক হ্যাঁ, ধরনের, অনেক লোক সো পাচ্ছে না। এই যে এই প্রবলেমটাও কিন্তু আপনি একটা এখানে বন্ড বা সুকুক মার্কেটটাকে যদি ডেভেলপ করতে পারেন, এই প্রবলেমটা সলভ করতে পারেন। সো বন্ড এবং সুকুক মার্কেট ডেভেলপ করতে পারলে আপনি আরো 10%। ইদানিং কিন্তু আরেকটা আলোচনা হচ্ছে ক্যাশলেস সোসাইটি, আমাদের টাকা ছাপতে নাকি 20,000 কোটি টাকা লাগে। হ্যাঁ, সো আমরা কিন্তু ওইখানে শুরু এসেছিলাম যে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি এনসিপি চিন্তা করছে নেক্সট 3 ইয়ার্সের মধ্যে উইথ বাংলাদেশ ব্যাংকের সাথে বসে প্ল্যান করে 3 বছরের মধ্যে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সিতে যাওয়ার জন্য। এটা আমাদের একটা প্ল্যান, এটাও আমরা ডিফাইন করেছি আমাদের ইশতেহারে। ঢাকা আপনি দেখেন যে 2-1 দিন পর পরই আমরা দেখি পৃথিবীর সবচেয়ে নাম্বার 1 দূষিত নগরী। জি। এটি কিন্তু একটা বিরাট সংকট, এবং এটির যে নেগেটিভ দিক আমরা শুধু দূষিত নগরী দেখি, বাট দূষিতের কারণে মানুষ নানা ধরনের রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। এটি নিয়ে বোধহয় আপনাদের কিছু প্রপোজাল আছে। হ্যাঁ, দেখলাম। আমি আপনাকে একটা এটি খুব স্মার্ট প্রপোজাল। এটি কিভাবে না, এই আমি যে আপনাকে দূষিত একটা স্ট্যাট নগরী। দিয়ে শুরু করি। বাংলাদেশে রেসপিরেটরি ডিজিজ জি, মারাত্মক লেভেলে বাড়ছে, মারাত্মক লেভেল। আপনি এই শীতকাল দেখেন, প্রত্যেকটা ফ্যামিলিতে এখন হাসি কাশি ঠান্ডা। এটার কারণ কি? এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আমাদের এত বাজে। আপনার PM 2.5 আমাদের ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট। এখন ঢাকার যে কোনো দিন আপনি এয়ারের কোয়ালিটি চেক করেন, পৃথিবীতে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট। এটার পেছনের কারণটা কি? 4টা কারণে আমাদের এয়ার কোয়ালিটি খারাপ। সবচেয়ে বড় কারণ হচ্ছে ইটের ভাটা। আমাদের যে এয়ার পলিউশন হচ্ছে, এটা 40% প্লাস আসতেছে হচ্ছে ইটের ভাটা থেকে। আচ্ছা। নাম্বার 2 যেটা, এই যে ট্রেডিশনাল গাড়িগুলো চলতেছে আমাদের এই রাস্তায়, এখানে প্রায় 15% এডিশনাল আমার কি হচ্ছে, এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে। নাম্বার 3 আমাদের যেই জিনিসটা আপনারা দেখবেন যে শিল্পের যেই বজ্র ব্যবস্থা, এটা থেকে আমাদের এয়ার এবং ওয়াটার দুটোই পলিউশন হচ্ছে। এবং নাম্বার 4 যদি আপনি দেখেন, আমাদের এখানে ধরেন আপনার মানুষ অনেক বেশি, আমাদের ঘনত্ব অনেক বেশি। সো এটা হয়তো আমরা খুব দ্রুত সমাধান করতে পারবো না। অ্যাট দ্য সেম টাইম এই যে ঢাকা শহরে যে কনস্ট্রাকশন হয়, এখানে কোনো বিধিমালা থাকে না। দেখেন আপনি আফতাবনগর যান, এখন দেখবেন ধুলা উঠছে। কারণ কি? প্রত্যেকটা জায়গায় জায়গায় বাড়ি হচ্ছে, ধুলা উঠছে, কেউ কোনো কন্ট্রোল করছে না। পৃথিবীতে কি এইভাবে বাড়ি হয়? কোথাও হয় না। সো এই যে 4টা মেজর সোর্স আপনার, এই 4টা মেজর সোর্স বন্ধ করা কিন্তু অনেক বেশি কঠিন না। আপনি দেখেন বাংলাদেশে শুধু একটা একটু কঠিন, সেটি হচ্ছে এই জনবসতি। হ্যাঁ, বাট অপর যে 3টা আছে, এটি ইচ্ছে করলে কন্ট্রোল করা খুব যায়। সহজ। আমি আপনাকে সলিউশন দিচ্ছি। 19,500 ইটের ভাটা আছে বাংলাদেশে এনলিস্টেড। সো ধরেন আমি তো চাইলে একদিনে সব ইটের ভাটা বন্ধ করতে পারবো না। আমাকে আসতে হবে নতুন যে মডার্ন টেকনোলজি আছে, ওই টেকনোলজিতে আমাকে ইটের ভাটা করতে হবে। এখানে হপম্যান টেকনোলজি আছে, জিগজ্যাগ টেকনোলজি আছে, তারপর হচ্ছে আরও 2টা টেকনোলজি আছে। এমন বাংলাদেশে ইটকল, BIFFL এইরকম গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলো কিন্তু এটার জন্য অলরেডি ফান্ড দিচ্ছে এই ধরনের প্রজেক্টের জন্য। তাহলে কোঅর্ডিনেশনটা কোথায় দরকার? দেখেন বারবার সরকার বলেছিল যে আমরা ইটের ভাটা বন্ধ করতে চাই, কিন্তু ইটের ভাটার যেই সমিতি আছে ওরা এসে বলে না, এটা বন্ধ করা যাবে না। তাহলে আমাদের প্রপোজালটা কি? আমরা বলছি যে লেটসে আমরা প্রত্যেক একটা, যখন আমরা আধুনিক টেকনোলজিতে ইটের ভাটা করতে চাই, খরচটা একটু বেশি, ইনভেস্টমেন্ট একটু বড়। তাহলে কি করেন আপনি? লেটসে আমার বাড়ি নরসিংদীতে 4টা ইটের ভাটা আছে। আপনি 4টা ইটের ভাটার মালিকের সাথে বসেন যে তুমি একটা কন্টিনিউ করো, একটাতে তুমি ইট প্রোডাকশন করো, 3টাকে এখন বন্ধ করো, এবং তোমরা 4 জন মিলে ওইটার প্রফিটটা এখন নিবা একটা। এবং এই 4 জন মিলে একটা মডার্ন ইটের ভাটা করো। এটার জন্য গভর্নমেন্ট কি দিবে? লো কস্ট ফান্ড দেবে। প্রোডাকশন ক্ষমতা অনেক বেশি হবে। প্রোডাকশন ক্ষমতা বেশি হবে এবং তোমরা 4 জনই ওনার থাকবে এখানে। সো যখন এটা কমার্শিয়াল অপারেশনে চলে যাবে, তখন আমরা ওই ইটের ভাটাটা বন্ধ করে দিব। দেখেন, একটা ইটের ভাটা বন্ধ করে, প্রথম 3টা বন্ধ করে একটা অপারেশন রাখছি যাতে ইটের সাপ্লাইটা আমরা দিতে পারি। উইদিন 1 ইয়ার আমার যখন এইটা হয়ে যাবে, আমি ওইটাও বন্ধ করে দিব। এখন 4 জন ইটের ভাটার মালিকই কি হয়ে গেল? এটার মালিক হয়ে গেল, এবং তারা লো কস্ট ফান্ড পালো গভর্নমেন্ট থেকে। আপনি এইটা করে উইদিন 2 ইয়ার্স আপনি বাংলাদেশে 19,000 ইটের ভাটা বন্ধ করে দিতে পারেন, এবং 40% আপনার যেই এয়ার পলিউশন হচ্ছে এটা আপনি বন্ধ করে দিতে পারেন। সো আমরা এইটা বলেছি যে আমরা ট্র্যাডিশনাল ইটের ভাটা বন্ধ করে দিতে চাই। 1.5 বছরে এনসিপি কতটা এগোলো? 1.5 বছরে আসলে আমরা তো একটা নতুন সংগঠন, খুবই নতুন। আপনারা যদি দেখেন এখানে আমাদের অনেক বড় একটা এক্সপেকটেশন ছিল। আপনার যেখান থেকে শুরু করেছিলাম, আবার আমি ওখানেই যাচ্ছি, যে নন পারফর্মিং লোন পৃথিবীর ইতিহাসে এখনও আমাদের ওয়ান অফ দ্য হায়েস্ট।
আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নাই, আমাদের আনএমপ্লয়েড এত হাই, যেটার কারণে এই 5ই অগাস্ট হলো। সো এই যে প্রবলেম, এত ধরনের মানুষকে ম্যানেজ করে চলা, এবং একটা নতুন একটা বাঞ্চ অফ পিপলকে দিয়ে, যাদেরকে দিয়ে আপনি ভবিষ্যৎ চালাবেন, এইটাকে সিলেক্ট করা, আইডেন্টিফাই করা, এটাকে আপনার ছাঁকুনি দিয়ে নিয়ে আসা, ইটস নট এ ইজি জব। কারণ আপনি জানেন বাংলাদেশের ট্রেডিশনাল পলিটিক্স ইজ ভেরি টাফ। আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিই। এখন পলিটিশিয়ানরা যেভাবে পলিটিক্স করছে, এক একটা এলাকায় তারেক রহমান যাচ্ছে বা শফিক রহমান যাচ্ছে, 50,000 থেকে 1 লাখ মানুষ আসতেছে। এই পলিটিক্যাল ইকোনমিটা কিন্তু অনেক হেভি। আপনি যখন 1 লাখ মানুষের একটা প্রোগ্রাম করেন বা 50,000 মানুষের একটা প্রোগ্রাম করেন, আপনার পার মানুষে কিন্তু মিনিমাম 1,000 টাকা কষ্ট আছে, ওকে নিয়ে আসা, ওকে নিয়ে যাওয়া, খাওয়ানো। হ্যাঁ, এটা নাহলে তো কেউ আসবে না ভাই। সো 50,000 মানুষের করতে গেলে আপনার 50 লাখ টাকা দরকার। সো এই ট্রেডিশনাল পলিটিক্সে গিয়ে আপনি কীভাবে পলিটিক্স করবেন? হোয়াটস ইউর সাজেশন? না, এই যে মানে এনসিপি প্রথম থেকে এইগুলো নিয়ে খুব বেশি কনসার্ন যে আমরা পলিটিক্সটা কিভাবে করব। আমাদের ওপর, যেমন আপনি বলেছেন যে আমি 30 জনের মধ্যে একজন ছিলাম যারা আমরা জামাতের সাথে বা কোনো ধরনের অ্যালায়েন্সে যেতে রাজি না। কারণ আমাদের মনে হয়েছে আমরা হয়তো বা এই ইলেকশনে ভালো করব না, কারণ ওই যে 50,000 ম্যান পাওয়ার লাগবে, 5,000 মানুষ না দেখাতে পারলে আমার পলিটিক্স থাকে না। এই যে ট্রেডিশনাল পলিটিক্সটা, এটা কিন্তু মানুষের অন্তরে আছে। আমি নরসিংদীর কনস্টিটিউয়েন্টে ছিলাম, নরসিংদী 1-এর। আমি যেদিন এলাকায় যাব, আমি যদি 50,000 টাকা খরচ না করতে পারি, তাহলে মানুষ আমাকে নেতা হিসেবে কাউন্ট করবে না। 50,000 হবে না, ইটস আ বেয়ার মিনিমাম অ্যামাউন্ট পার ডে। যে আমি লেটসে আমি 20 জন মানুষ নিব, 10টা বাইক থাকবে আমার পেছনে, এবং আপনি কিন্তু দামি গাড়ি নিয়ে যেতে হবে, একটু দামি গাড়ি, ছাদ খোলা গাড়ি নিতে হবে। হ্যাঁ, নাহলে তো আমাকে বলবেন আমি নেতা। বাট আপনি গাড়িটি কিভাবে নিয়েছেন এটা কিন্তু ভোটাররা এই কোশ্চেনটা তো সে করবে না আমাকে। সো এই যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এইটাকে আমি কিভাবে সামাল দিব? আমার নরসিংদী কনস্টিটিউয়েন্টে 144টা ওয়ার্ড, 144টা ওয়ার্ডে অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা ওয়ার্ডে 10টা ভোট কেন্দ্র থাকে, 1400 ভোট কেন্দ্র। 1400 ভোট কেন্দ্রেতে আমাকে মিনিমাম প্রত্যেকটা কেন্দ্রে একজন করে এজেন্ট লাগবে। বুথ, হ্যাঁ, এই যে বুথের মধ্যে একজন করে আমাকে এজেন্ট দিতে হবে, আপনি 1400 এজেন্ট মিনিমাম। এবং এই যে ভোট কেন্দ্রের আশেপাশে ভোটকে পাহারা দেওয়া একটা মেকানিজম, এখানে মিনিমাম 5 থেকে 6,000 মানুষ লাগে। এনসিপির তো এইরকম গ্রাসরুট লেভেলটা হয় নাই। সঙ্গে ফিনান্সিয়াল ইনভলভমেন্টও আছে, প্রত্যেকটাতেই ফিনান্সিয়াল ইনভলভমেন্ট। আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটার এগেইনস্টে ফিনান্সিয়াল ইনভলভমেন্ট আছে। তা আপনি পলিটিক্সটা কিভাবে করবেন? আমরা যে নিউ সেটেলমেন্টের কথা বলছি, বাংলাদেশের মানুষকে সেটেলমেন্ট নেওয়ার জন্য এখন মানে পারফেক্ট টাইম এখন বাংলাদেশের মানুষের জন্য, বা আমরা কি সেই সোসিও ইকোনমিক অবস্থায় গিয়েছি? ট্রেডিশনাল পলিটিক্সে আমরা মুক্তি পাবো না। এই জন্য আমাদের প্রপোজিশন ছিল লেটস স্টার্ট। আপনি দেখেন তাসনিম যারা আপু করছে, সে বলছে মাইকিং করা যাবে না, শুরু করেছে। সে হয়তো পাস করবে না, বাট এই যে একটা চেঞ্জ আসছে, না আমি কেন ধরে নিচ্ছি পাস করবে, আমি জানি না। মানে বাংলাদেশে যে এই রকম তো ট্রেডিশন, হ্যাঁ, কারণ ফেসবুকের মাঠ আর ভোটের মাঠ তো এক না। সো দ্যার ইজ এ হিউজ ডিফারেন্ট। আমি যদি আমার কনস্টিটিউয়েন্টে যদি 2.5 লাখ 3 লাখ ভোটার থাকে, আমার সাথে যদি এর মধ্যে 30% 40% মানুষের সাথে দেখা না হয়, তাহলে তো ভোটার আমাকে কেন ভোট দিবে? আমি তো ফেসবুকে বললেই তো সবাই আমাকে দেখছে না। আমাকে হয়তো সারা দেশের মানুষ স্ক্যাটার্ডলি দেখছে, বাট একটা অঞ্চলের মানুষ দেখছে কিনা এটা তো আমি জানি না। সো এইরকম অনেকগুলো ইস্যু আছে। আমরা চাই যে মানে যারা পজিটিভ আইডিয়া নিয়ে আছেন সবাই পাস করুন। নাহিদ ইসলামও খুব ভালো ক্যাম্পেইন করছেন, আমরা চাই নাহিদ ইসলাম আসুক। আমরা চাই সংসদে নাহিদ ইসলামরা যখন আসবে তখন এই কথাগুলো বলবে। আমরা চাই যে যখন নাসিরউদ্দিন পাটোয়ারি বা হাসনাত আবদুল্লাহরা আসবে, যারারা যখন আসবে, তখন এই কথাগুলো আমাদের পক্ষ থেকে বলবে। নাসিরউদ্দিন পাটোয়ারির কথাবার্তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে, অনেকেই করছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি কি মিথ্যা কথা বলছেন কিছু? এটা কি মানে আপনার কাছে কতটুকু মনে হয় যে সে অনেক বেশি মিথ্যা কথা বলছেন কিনা? তারপর আমাদের এখানে রাজনৈতিক কি বলে একটা শিষ্টাচার আছে। আমি একজন সিনিয়র নেতা সম্পর্কে কিভাবে কথা বলবো না, আমি মানে নাসিরউদ্দিন পাটোয়ারির সব অ্যাক্টিভিটিকে আমাকে ডিফাইন করতে হবে বিষয়টা এরকম না। আমিও কিছু বিরোধী, বাট কিছু কথা তো সে সত্যিও বলছে। আপনি দেখেন বাংলাদেশে আপনি একটা নিউজ হয়তো পড়েছেন যে এই বাংলাদেশে প্রত্যেক কেজি চালের এগেনস্টে 1 টাকা করে মিনিমাম চাঁদা পড়ে। যখন রাইস মিল থেকে রাইসটা হয়, সাপ্লাই চেনে আসে, বিভিন্ন জায়গায় এটা চাঁদা দিতে হয়। এই চাঁদাগুলো কে নিচ্ছে? আপনি ঢাকায় যে সারা ঢাকাতে যে এতগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো থেকে যে বাস, ট্রাক, সারা বাংলাদেশের যানবাহনগুলো আসছে, আওয়ামী লীগের সময় তো এগুলোতে চাঁদা ছিল। এখন কি আপনার মনে হয় চাঁদা নেই? এই ইকোনমিটা কে অপারেট করছে?
আপনার কি মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি এগুলো সব বানিয়ে বলছেন? এটি একটি বিরাট প্রশ্ন। আজকে আমরা রাজনীতি বাদ দিয়ে আমাদের আলোচনাটা মূলত ইকোনমিক কেন্দ্রেই হয়েছে। আপনাদের আমাদের স্টুডিও আসার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।